ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। বান্দরবান অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি জয়নবারা বেগম, প্রধান শিক্ষক, অশ্বতী ত্রিপুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম, বান্দরবান। তো বন্ধুরা, আমি আজকে এসেছি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে। তোমরা ঝটপট বাংলা বই, খাতা এবং কলম সাথে নিয়ে বসে পড়ো। তো আমি প্রথমেই তোমাদেরকে একটা গানের কয়েকটা লাইন শুনিয়েছিলাম, নিশ্চয় মনে আছে? কি? ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আচ্ছা, আর কি? এই যে ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই কি বসুন্ধরা, তাহার মাঝে, বসুন্ধরা মানে কি? পৃথিবী। তাহার মাঝে কার কথা বলা হয়েছে? আমাদের দেশের কথা বলা হয়েছে। আমাদের দেশের নাম কি বন্ধুরা? বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা আজকে আমাদের নিজের দেশ সম্পর্কে পড়ব। নিজের দেশ মানে হচ্ছে কি? স্বদেশ। খুব সুন্দর বলেছো তোমরা বন্ধুরা। তাহলে আমরা আজকে পড়ব স্বদেশ। স্বদেশ, স্বদেশ। আজকে কি পড়ব? আমরা স্বদেশ কবিতাটি পড়ব। আচ্ছা, তাহলে তোমরা একটু বই হাতে নাও। তোমাদের বইয়ের 50 পৃষ্ঠা খোলো। প্রথম আমরা স্বদেশ কবিতাটি পড়ব। স্বদেশ কবিতাটি কে লিখেছেন বন্ধুরা? লিখেছেন আহসান হাবিব। কে লিখেছেন? আহসান হাবিব। স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আহসান হাবিব স্বদেশ কবিতাটি লিখেছেন আহসান হাবিব। আচ্ছা, এই আহসান হাবিব সম্পর্কে আমরা একটু জেনে নিই। আহসান হাবিব 1917 সালে 2 জানুয়ারি জন্মগ্রহণ করেন। তোমরা খাতার মধ্যে আমাদের কবি পরিচিতিটা একটু তুলে নাও। জন্ম হচ্ছে 1917 সালে 1917 সালে 2 জানুয়ারি 1917 সালের 2 জানুয়ারি। কখন? 1917 সালে 2 জানুয়ারি হচ্ছে কবি আহসান হাবিবের জন্ম। কোথায়? পিরোজপুর জেলা শঙ্করপাশা গ্রামে। কোথায়? পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে। শঙ্করপাশা গ্রাম। তো বন্ধুরা
1917 সালের 2 জানুয়ারি পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রামে হচ্ছে জন্ম। আর তিনি শিশু কিশোরদের জন্য মানে তোমাদের জন্য অনেক ছড়া ও কবিতা লিখেছেন। এছাড়া তিনি পেশায় ছিলেন একজন সাংবাদিক। পেশায় একজন সাংবাদিক ছিলেন। পেশায় সাংবাদিক। পেশা কি ছিল? সাংবাদিকতা। আচ্ছা, তিনি দীর্ঘদিন নানা পত্রিকায় সাহিত্যের পাতায় সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আচ্ছা, তিনি শিশুতোষ কাব্যগ্রন্থ লিখেছেন। তার লেখা শিশুতোষ কাব্যগ্রন্থ হচ্ছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বৃষ্টি পড়ে টাপুর টুপুর। টাপুর টুপুর। হ্যাঁ, আরেকটা হচ্ছে ছুটির দিনে দুপুরে। ছুটির দিন দুপুরে। ছুটির দিন দুপুরে। এই দুটো হচ্ছে তার কাব্যগ্রন্থ। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে। এই দুটা কাব্যগ্রন্থ, এই দুটা বই আর কি লিখেছে তিনি শিশুদের জন্য। কাব্যগ্রন্থ কিনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর ছুটির দিনে দুপুরে। কাদের জন্য? তোমাদের জন্য, তোমাদের মতো শিশুদের জন্য। আচ্ছা, এটা হচ্ছে এদের এই দুটো হচ্ছে শিশুতোষ কাব্যগ্রন্থ। শিশুতোষ কাব্যগ্রন্থ। আর মৃত্যু হচ্ছে 1985 সালের 10 জুলাই। 10 জুলাই। এখন কি মাস বন্ধুরা? এখন জুলাই মাস। তাহলে এই মাসেই 1985 সালের এই মাসে আমাদের এই কবি হাসান হাবিব কি করেছিলেন? মৃত্যুবরণ করেছিলেন। তাহলে আমরা কবি হাসান হাবিব সম্পর্কে কিছু তথ্য এখানে জানলাম। আমি আবারও একটু পড়ছি, তোমরা খুব দ্রুত লিখে নাও। জন্ম 1917 সালের কথা 2 জানুয়ারি। 1917 সালের 2 জানুয়ারি। কোথায়? স্থান হচ্ছে পিরোজপুর জেলার শঙ্করপাশা গ্রাম। পেশা সাংবাদিকতা। সাংবাদিকতা অথবা তোমরা সাংবাদিকও লিখতে পারো। পেশায় সাংবাদিক আর কি। পেশা সাংবাদিকতা। আর কাব্যগ্রন্থ শিশুতোষ কাব্যগ্রন্থ। এটা কি? কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কি? শিশুতোষ কাব্যগ্রন্থ। দুটার নাম কি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর আর ছুটির দিন দুপুরে। মৃত্যুবরণ করেন 1985 সালের 10 জুলাই। 1985 সালের 10 জুলাই। তো বন্ধুরা, আমরা এখন বই হাতে নেব। একটু আমরা যে অংশটুকু আজকে পড়ব সেটা একটু পড়ে দেখব। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো। প্রথমে আমি পড়ছি, কিভাবে পড়ছি তোমরা খেয়াল করবে। আঙ্গুল দিয়ে তোমরা বই ধরবে এবং মনে মনে পড়বে। আচ্ছা, স্বদেশ আহসান হাবিব লিখেছেন আহসান হাবিব। এই যে নদী, নদীর জোয়ার নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে 2টি হলুদ পাখি। এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। বন্ধুরা, আমরা আজকে এটুকুই পড়ব।
আমি আবারও একটু পড়ে শোনাচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। তো বন্ধুরা, তোমরা এখন আমার সাথে সাথে একটু পড়ো। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। আবার এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। তো বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন দেখো, আমরা এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, এই যে সারে সারের পরে কি আছে? একটা বিরাম চিহ্ন আছে। এই বিরাম চিহ্ন আমরা চিনি সবাই, এটার নাম হচ্ছে কমা। এটার নাম কি? কমা। তাহলে কমা হলে কি করতে হবে? একটু থামতে হবে, সামান্য একটু থামতে হবে, তারপরের অংশটা শুরু করব। যেমন এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে, এই ছবিটি চেনা। তাহলে সারে সারে পরে একটু করে কি করব? থামবো। তারপরে এই ছবিটি চেনা, এটা কি? দাড়ি। এরপরে আমরা পুরোপুরি থেমে যাব। দাড়ি মানে পুরোপুরি থামা। মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি, এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা। আচ্ছা, তাহলে এরপরে কি? পুরোপুরি থেমে যাওয়া। তো বন্ধুরা, তোমরা এভাবেই এটি কি পড়বে এবং আবৃত্তি করবে বাসায়। আমি আবারও একটি পড়ছি। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই যে সারে সারে, সারে সারে মানে কি? একটার পাশে একটা সারি করে, সারিবদ্ধ করে। আচ্ছা, তোমরা যে এই যে স্বদেশ, আমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, এখানে কি বলা হয়েছে? ছবিটা একটু দেখো তোমরা। একটা জারুল গাছ দেখা যাচ্ছে। কি গাছের কথা বলা হয়েছে কবিতায়? জারুল গাছের কথা বলা হয়েছে। এখানে আছে জারুল গাছে দুটি হলুদ পাখির কথা বলা হয়েছে। নদী আছে, নৌকা আছে, এই যে নৌকা, হ্যাঁ, গাছ আছে। তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর একটা দেশ। মন ভরে যায় দেখলে, কি হয়ে যায়? মন ভরে যায়। এত সুন্দর ছবি, একদম আমাদের প্রকৃতির দৃশ্য দেখলে, প্রাকৃতিক দৃশ্য দেখলে, গাছ, পাহাড়, নদী, হ্যাঁ, সবকিছু, পাখি, সবকিছু দেখলে আমাদের মনের মধ্যে একটা সুন্দর, ভালো লাগার একটা ছবি ফুটে ওঠে। এখানে কবি এই আমাদের দেশের বর্ণনা দিতে গিয়ে এই কবিতাটা লিখেছেন। এই কবিতায় কবি কি করেছেন? আমাদের দেশের সৌন্দর্যের বর্ণনা করেছেন। কবি কল্পনায় একটা ছবি এঁকেছেন। সেই ছবিটা কোন দেশের ছবি? আমাদের দেশের ছবি, বাংলাদেশের ছবি, স্বদেশের ছবি। তো এখানে যেই ছবিটা আঁকা হয়েছে সেই ছবিটার একটা বর্ণনা এখানে কবিতায় দেয়া হয়েছে। এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে। এই যে
সারি সারি একটার সাথে একটা লাগানো, একটার পাশে একটা বাঁধা আছে, সারি সারি নৌকা বাঁধা আছে। একলা বসে আপন মনে বসে নদীর ধারে। কোথায়? নদীর ধারে একলা বসে সে কি করছে? এই সুন্দর ছবিটা দেখছে, গাছ, নদী, নৌকা। হ্যাঁ, এই নদীর ধারে এই ছবিটি চেনা, কবির চেনা একটা ছবি, যে একটা নদী, নদীর পাশে একটা জারুল গাছ, জারুল গাছে দুটি হলুদ পাখি, তারপরে নদীর পাড়ে কি সারে সারে নৌকা বাঁধা আছে, নদীর পাড়ের উপর আবার একটা ছেলে কি করছে? বসে আছে, বসে এই নদী দেখছে, নৌকা দেখছে, গাছ দেখছে, সৌন্দর্যগুলো দেখছে। এই যে ছবি, এই ছবিটা কার মনে ভেসে উঠেছে? কবির মনে। আহসান হাবীব, কবি আহসান হাবীব কল্পনায় এমন একটা ছবি এঁকেছে যেখানে নদী আছে, নদীর মধ্যে নৌকা আছে সারে সারে সাজানো, জারুল গাছ আছে, জারুল গাছে পাখি আছে, হলুদ পাখি, তারপরে নদীর পাড়ে একটা ছোট্ট ছেলে বসে আছে। এটা কবির কল্পনার একটা ছবি। এই ছবিটি কার চেনা? কবির চেনা। কবির যেমন চেনা, কবির ভাবনার সাথে আমরা যখন ভাবি তখন দেখা যায় এই ছবিটি কিন্তু শুধু কবির চেনা নয়, আমাদের সবার চেনা, আমাদের বাংলাদেশে যারা আছি আমাদের সবার খুবই পরিচিত, খুবই চেনা একটি ছবি। এটা মনের মধ্যে যখন আমরা আঁকি, সেই ছবিটি কোনো টাকা দিয়ে কেনা যাবে না। এটা হচ্ছে একটা ভালো লাগা, একটা খুব ভালো লাগার একটা অনুভূতি। কোনো ভালো লাগা টাকা দিয়ে কি করা যায় না? কেনা যায় না। তাহলে আমরা এই যে স্বদেশ কবিতাটির যে অংশটা পড়েছি, এই যে নদী, নদীর জোয়ার, নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে। মনের মধ্যে যখন খুশি আঁকি মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। আমার যখন ইচ্ছে এভাবে আঁকবো, আবার অন্যভাবে আঁকবো, আমার মনের খুশি, কারণ আমি তো এটা দেখছি, সৌন্দর্যটা দেখেছি, সেটাকে আমি আমার মনের খুশিতে কি করব? আঁকবো। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি এমনি পাওয়া। এই ছবিটি কিসে কেনা নয়? কড়িতে নয় কেনা, কড়িতে নয় কেনা। এই যে কড়ি, কড়ি কিসে কেনা নয়? কড়ি, কড়িতে নয় কেনা। আচ্ছা, কড়ি মানে কি? কড়ি শব্দের অর্থটা কি বলতো বন্ধুরা? কড়ি আগের দিনে কি টাকা, পয়সা, মানে অনেক বেশি টাকা ছিল না, তো এটা পয়সাতে হিসেব করা হতো। তাহলে এই যে পয়সাকেই হচ্ছে কি কড়ি বলা হয়েছে। টাকা পয়সা ধরতে পারি, কম টাকা বা পয়সা। তাহলে আমরা কড়ি মানে টাকা পয়সা ধরতে পারি, টাকা পয়সা। হ্যাঁ, তাহলে আমরা যে ছবিটি মনের মধ্যে আঁকি, মনের আনন্দে আঁকি, ভালো লাগা থেকে আঁকি, সেই ছবিটিকে কখনোই টাকা পয়সা দিয়ে বিক্রি করা যায় না, বিক্রি হয় না। এটা শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য আমরা মনের মধ্যে আঁকি। কিন্তু যখন শিল্পী এই যে নদী, নৌকা, গাছ, পাখি এরকম নদীর পাড়ে বসে আছে, এরকম অনেক সুন্দর সুন্দর ছবি রং তুলি দিয়ে এঁকে শিল্পীরা কি করে? টাকা পয়সা দিয়ে বিক্রি করে। কিন্তু আমরা যখন মনের মধ্যে যে ছবিটা আঁকবো, সেটা টাকা পয়সা দিয়ে বিক্রি হয় না। এজন্যই কবি বলেছে এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। এটা টাকা দিয়ে কেনা নয়, এটা মনের মাধুরী মিশিয়ে আঁকা ছবি। এটা মনেই থাকে,
মনের ভালো লাগার জন্য আমরা নিজেরাই কি করি, অনুভব করি, নিজের সৌন্দর্য ভেবে নিজেরাই কি হই, মুগ্ধ হই। তো বন্ধুরা, এটাই বলেছেন কবি যে এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। তাহলে কড়ি শব্দের অর্থ কি, টাকা বা পয়সা, টাকা পয়সা। এখন তোমরা কড়ি দিয়ে একটা বাক্য লিখবে। কড়ি দিয়ে কি লেখা যায়, একটা বাক্য। একটু ভাবো, কড়ি দিয়ে একটা বাক্য লিখো। আচ্ছা, যেহেতু কবি দেশের কথা বলেছে, দেশের ছবির কথা বলেছে, তাহলে আমরা ওখান থেকে একটা কি করি, বাক্য লিখি। কি লেখা যায়, মনের মধ্যে আঁকা ছবি, মনের মধ্যে আঁকা ছবি টাকা দিয়ে, কড়ি দিয়ে কেনা যায় না, কড়ি দিয়ে কেনা যায় না, কেনা যায় না। তুমি যদি একটা মনের মধ্যে তোমার মনের মতো করে একটা ছবি আঁকো, সেটাকে আমি টাকা দিয়ে কিনতে পারবো? কিনতে পারবো না। তাহলে কড়ি দিয়ে বাক্য কি, মনের মধ্যে আঁকা ছবি কড়ি দিয়ে কেনা যায় না। অথবা তোমরা তোমাদের মতো করে কড়ি দিয়ে যে কোনো বাক্য তৈরি করতে পারো। তো বন্ধুরা, এখন আমরা যেহেতু নিশ্চয় বুঝতে পেরেছি, তো তারপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে এই কবিতাংশের মধ্যে, তাহলে অবশ্যই প্রশ্ন করবে। আমি চেষ্টা করব উত্তর দিতে। আমি আবার একটু কি করবো, আবৃত্তি করব, পড়ে শোনাবো আর কি। স্বদেশ লিখেছে আহসান হাবিব। এই যে নদীর জোয়ার, নৌকা সারে সারে, একলা বসে আপন মনে বসে নদীর ধারে। এই ছবিটি চেনা, মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি। এক পাশে তার জারুল গাছে দুটি হলুদ পাখি, এমনি পাওয়া এই ছবিটি কড়িতে নয় কেনা। ধন্যবাদ। তোমরা আশা করি তোমরাও চেষ্টা করবে এবং তোমরা পারবে, আমি জানি তোমরা পারবে। এখন তোমাদেরকে ছোট্ট একটা বাড়ির কাজ দিই। এই যে কড়ি, তোমরা খাতায় কড়ি লিখে কড়ির শব্দের অর্থটা লিখবে। পাশাপাশি তোমরা এই কড়ি দিয়ে আরো 3টা বাক্য রচনা করবে। কয়টা? 3টা বাক্য রচনা করবে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কড়ি দিয়ে 3টি বাক্য লিখো। তাহলে এই যে কড়ি শব্দটা দিয়ে 3টি বাক্য লিখবে এবং তোমরা ছবি তুলে আমার ইনবক্সে পাঠাবে। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রশ্ন করবে, আমি উত্তর দিতে চেষ্টা করব। তো তোমাদেরকে আমার পরবর্তী ক্লাসে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা 3টা বাক্য লিখবে, মানে 3টা হয়তো বা 3 লাইন বা 4 লাইন হবে, কিন্তু তোমরা এই 3টা বাক্যকে একটা পৃষ্ঠায়, পুরো একটা পৃষ্ঠা জুড়ে এই 3টা বাক্যকে যে কয়বার লিখতে পারো সে কয়বার লিখে এক পৃষ্ঠা তোমরা লিখবে এবং পড়বে। আর কবিতাংশটা কি করবে, পড়বে, আবৃত্তি করবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা। আজকে আমি আসি। আল্লাহ হাফেজ।